শুরু করছি বাংলা বলছে। শাসক বিরোধী সংঘাতের কেন্দ্রে ওয়াকফ বিল, জানি আমরা গত কয়েকদিন আগেও আলোচনা করেছিলাম। বিরোধীদের চাপে ওয়াকফ বিল নিয়ে জেপিসির মেয়াদ বাড়ালো লোকসভা। নানা অভিযোগ এনে এই মেয়াদ বাড়ানোর দাবি ছিল তৃণমূল সহ বিরোধীদের। জেপিসি চেয়ারম্যানের আচরণেও ক্ষুব্ধ বিরোধীরা। বিরোধীদের বক্তব্য, ওয়াকফ বোর্ডের স্বাধিকার হরণ করে গেরুয়া নিয়ন্ত্রণের ফিকির খুঁজছেন মোদী। ইতিমধ্যেই ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে আন্দোলন নেমেছে তৃণমূলের সংখ্যালঘু সেল। দেখুন। বিরোধীদের হট্টগোল ও তুমুল প্রতিবাদের মধ্যে 8ই অগস্ট লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু। মুসলমানদের ধর্মীয় স্বাধিকারে হস্তক্ষেপের লক্ষ্যে ওই সংশোধনী আনা হয়েছে, যা আদতে ভারতের সংবিধান বিরোধী। বিল পেশের প্রতিবাদে এমনই দাবিতে সংসদে সরব হয়েছিলেন বিরোধী সদস্যরা। পেশ হওয়া বিল নিয়ে দীর্ঘ বিতর্ক চলে। কেন্দ্রে তাঁর দল আর একক শক্তিতে সরকারে নেই, তাই সংখ্যার জোরে বিল পাশ করানোর পথে যেতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঐকমত্যের লক্ষ্যে বিলটি যৌথ সংসদীয় কমিটিতে বা জেপিসিতে পাঠানো হয়। বিজেপি সাংসদ জগদম্বিকা পালের নেতৃত্বে জেপিসি গঠিত হয়। মোট 31 জনের কমিটি। রাজ্যসভা থেকে 21 ও লোকসভা থেকে 10 জন প্রতিনিধি নিয়ে জেপিসি গঠন করা হয়। কিন্তু বিজেপি ব্র্যান্ডেড গণতন্ত্রের এমনই মহিমা, লোকসভার 10 জনের মধ্যে 7 জনই পদ্ম শিবিরের সাংসদ। অর্থাৎ কমিটিতে বিরোধী প্রতিনিধিরা যে মতই ব্যক্ত করুন না কেন, সংখ্যার জোরে তা খারিজ করার রাস্তা খুলেই জেপিসি গঠন করা হয়েছে। This committee has not visited state of Bihar. This committee has not gone to West Bengal. Jammu Kashmir. This joint working committee, the chairman assured us that a minister from Delhi government will call. That has not been called. There are many stakeholders which want to come. In fact, I am telling you, from Kashmir, Mir Wais Umar Farooq wants to come. ये ज्वाइंट पार्लियामेंट्री कमेटी ऑन वक्फ जो स्पीकर साहब ने बनाया, पिछले 3 महीने में लगातार 29 मीटिंग्स हुई। मोर देन 147 डेलीगेशंस आए, जिसमें स्टेट के ऑफिशियल्स, वक्फ बोर्ड, माइनॉरिटी कमीशन, मुस्लिम्स की जितने संगठन हैं, सभी संगठनों को मैंने अवसर दिया। জামিয়াতে ইসলামী হিন্দ, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মতো সংগঠনের দাবি, গেরুয়া শিবির দীর্ঘ সময় ধরেই দিল্লি সহ দেশের নানা গুরুত্বপূর্ণ জায়গায় থাকা ওয়াকফ সম্পত্তি দখল করতে তৎপরতা দেখাচ্ছে। প্রস্তাবিত সংশোধনী সেই জন্যই আনা হয়েছে। কেন্দ্রের প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিল নিয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, রাজ্যের সঙ্গে আলোচনা করে এই বিলটা নেওয়া উচিত ছিল, কারণ রাজ্য ওয়াকফ সম্পত্তি পরিচালনা করে। ওয়াকফ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে যদি কেন্দ্রীয় সরকারের আনা বিল আইনে পরিণত হয়। অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিশেষ একটা সম্প্রদায়ের বিরোধী বিল প্রস্তাব করা হচ্ছে কেন? এই ধরনের একতরফা পদক্ষেপ যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে সমস্যার সৃষ্টি করছে। বিলটির মাধ্যমে 26 নম্বর ধারায় প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার অধিকার ও 14 নম্বর ধারায় সাম্যের অধিকারকে লঙ্ঘিত করা হয়েছে। এই কারণে আমরা এই বিলটির কঠোর প্রতিবাদ করছি। এই বিল এভাবে নিয়ে এসে রাজ্য বিধানসভাকেও অপমান করা হয়েছে। শনিবার ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে রানী রাসমণি রোডে একটি বিশাল সমাবেশ করে তৃণমূলের সংখ্যালঘু সেল। আজকে সব অতীতের সবগুলো সভাকে ছাপিয়ে গিয়ে যে ঢল নেমেছিল, জনসমুদ্র, বঙ্গোপসাগরের গর্জন আমরা কলকাতার বুকে দেখলাম, তাতে আজকে থেকে বিজেপির এই ওয়াকফ বিল পাশ করার স্বপ্ন একেবারে রঙিন স্বপ্ন কর্পূরের মতো উড়ে যাবে। বিজেপির আজকের এই আওয়াজে কলকাতা থেকে ওয়াকফ বিল পাশ করার যে তাদের স্বপ্ন ছিল, ইচ্ছে ছিল, সেটা আজকে থেকে বিজেপির মাথা খারাপ হয়ে যাবে। তৃণমূল কংগ্রেসের একমাত্র আশ্রয়স্থল হচ্ছে এখন সংখ্যালঘু ব্লক বোর্ড। এর জন্যই তৃণমূল কংগ্রেস আজকে টিকে আছে। তাই সমস্ত সচেতন হিন্দুকে এবং সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষিত আধুনিক মুসলমান তরুণ তরুণীকে সচেতন হতে হবে। এতকাল যে কোনো সম্পত্তিকে ওয়াকফ হিসেবে ঘোষণার অধিকার ছিল বোর্ডের হাতে। প্রস্তাবিত সংশোধনীতে ওয়াকফ বোর্ডের হাত থেকে ওই অধিকার তুলে দেওয়া হবে জেলা শাসক বা সমমর্যাদার কোনো আধিকারিকের হাতে। ওয়াকফ বোর্ডে কোনো অমুসলমান প্রতিনিধি থাকার সংস্থান ছিল না। নয়া সংশোধনীতে 3 জন অমুসলমান প্রতিনিধি রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। বিরোধীদের অভিযোগ, অন্যান্য ধর্মের নিয়ন্ত্রক সংস্থায় ভিন্ন ধর্মের ব্যক্তির প্রতিনিধিত্বের সুযোগ থাকে না।
তাহলে ওয়াকাফের ক্ষেত্রে তা মানা হবে না কেন? আরএসএস এর আসন্ন শতবর্ষে ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্র বদলে হিন্দু রাষ্ট্র নির্মাণে বদ্ধপরিকর ছিল মোদি বাহিনী, কিন্তু সংসদের দুই কক্ষে সংবিধান বদল করার মতো একক শক্তি নরেন্দ্র মোদীর নেই। তাই ধাপে ধাপে নানা অছিলায় সেই পথে হাঁটতে গিয়েই ওয়াকফ বোর্ডে সংশোধনের অজুহাতে হিন্দুত্বের আগ্রাসন বলে মনে করছে রাজনৈতিক মহল। কলকাতা টিভি। এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন স্নেহাশিস চক্রবর্তী, রাজ্যের মন্ত্রী। বিজেপির পক্ষ থেকে রয়েছেন বিমল শঙ্কর নন্দ। কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন চন্দন ঘোষ চৌধুরী। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম। আমাদের সঙ্গে রয়েছেন অল ইন্ডিয়া ওয়াকফ প্রপার্টি ডেভেলপমেন্ট কমিটির সেক্রেটারি আব্দুল রহমান মোল্লা এবং আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। আমি প্রথমে বিমলদার কাছেই আসি। বিমলদা, আজকে আমরা এ রাজ্যের শাসক দলের যে কর্মসূচি দেখলাম এই ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতায়, এবং যেখানে তারা দাবি করছেন যে আজকে তারা এই বার্তাটা কেন্দ্রীয় সরকারকে দিতে পেরেছেন যে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে এভাবে এগোনো যাবে না। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যতটা গণতন্ত্র পারমিট করে ঠিক ততটাই কেন্দ্রীয় সরকার এগোচ্ছে। এটা নিয়ে কোনো অর্ডিন্যান্স নয়, এটা নিয়ে কোনো জবরদস্তি নয়। এমনকি একটা দাবি উঠেছিল যে পর্যাপ্ত সময় পাওয়া যায়নি, আরেকটু সময় বাড়িয়ে দেওয়া হোক, সেই সময়টুকুও বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা যদি গণতন্ত্র না হয় তাহলে গণতন্ত্র সম্পর্কে যারা বড় বড় বোম্বাস্টিক লেখালেখি লিখবে, আমরা গণতন্ত্র বলতে এটাকে বুঝি। দ্বিতীয় কথা হচ্ছে যে যখন আধুনিকতার দিকে সমাজ এগোয় তখন পিছিয়ে পড়া কিছু শক্তি থাকে যারা সেগুলো পেছন থেকে টানতে থাকে। যখন এই কেন্দ্রীয় সরকার ইনস্ট্যান্ট 3 তালাক বন্ধ করেছিল তখনও কিন্তু গেল রব তুলেছিল, পশ্চিমবাংলা থেকেও কম গেল রব তোলা হয়নি। বাট ইট হ্যাজ বিন ডান। তাতে কারোর কোনো ক্ষতি হয়নি, মুসলিম সমাজেরও কোনো ক্ষতি হয়নি, বরং মহিলাদের চোখের জল, অনেক মহিলার চোখের জল মোছানো গেছে। 3 নম্বর, এই একটু আগে দেখাচ্ছিল একজনের কথা, এটা দেখে নাকি বিজেপি ভয় পেয়ে যাবে। তা এখন এইসব কথা যারা বলে তাদের নিয়ে কিছু বলার নেই, কারণ এতগুলো কিছু লোক এলো তাদের দিকে কেন্দ্রীয় সরকার ভয়ে বিল উইথড্র করবে। এরা মূর্খের স্বর্গে না কোন স্বর্গে বাস করে ভগবান জানে। শুধু একটা কথা এদের মনে করিয়ে দিই যে যখন সামনের দিকে কোনো প্রোগ্রেসিভ বিল বা একটা লাইনটা শেষ করে নিই, লেজিসলেশন নিয়ে এগোনো হয় তখন অনেক শক্তি আছে পেছন দিকে টানে। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ চালু করেছিলেন তিনি যে কটা মানুষের সমর্থন পেয়েছিলেন তার 10 গুণ সমর্থন পেয়েছিলেন রাজা নবকৃষ্ণদেব সভাবাজারের। তারপরেও কি বিধবা বিবাহ পুনর্বিবাহ বিলটাকে আটকানো গেছে? তাই আধুনিকতার মতো অনেক বাধা আছে, সেই বাধা ভেঙে আমরা কয়েকজন লোক এক জায়গায় হবে এবং সেই জন্য পিছু হটবে কেন্দ্রীয় সরকার, এতটা সহজ বিষয় নয়। কিন্তু আমরা সাম্প্রতিক অতীতে একাধিক নিদর্শন দেখেছি। আমি যদি কৃষি বিলের কথা ভাবি, যে কৃষি বিল আমরা যে সময় দাঁড়িয়ে কৃষক আন্দোলনকে, সেখানে তাদের আন্দোলনজীবী, আইএসজীবী এই সমস্ত তকমা ভূষিত করা হয়েছিল, আমরা পরে কৃষি বিল রিপিল করতে হয়েছে কেন্দ্রীয় সরকারকে, সেটাও দেখেছি। না, ঠিকই তো কেন্দ্রীয় সরকার কৃষি বিল নিয়ে পিছিয়ে এসেছে। তার কারণ কৃষি বিল নিয়ে একটা ক্ষোভ তৈরি হয়েছিল কিছু মানুষের, যদিও ওটা তৈরি করা ক্ষোভ ছিল, তবু কেন্দ্রীয় সরকার পিছিয়ে এসেছে একটাই কারণে, পরবর্তীকালে আরও বেশি আলাপ আলোচনার ভিত্তিতে এই বিলটা আনার। এই প্রসঙ্গে একটা কথা বলি মৌপিয়া, ওই কৃষি বিল নিয়ে যারা বিপ্লব করেছিল না, ওরা নির্বাচনে দাঁড়িয়েছিল, কেউ 1100 ভোট পেয়েছে, কেউ 700 ভোট পেয়েছে। সুতরাং ওদের কি অকাত কোমরের জোর বোঝা গেছে। সুতরাং ওই আলোচনা এখানে প্রায় বলেন আমরা নির্বাচনে জিতছি, তা আমি সেই নির্বাচনের উদাহরণটা দিলাম। তার 2 জন বড় বড় নেতা, একজন সাম্প্রতিক হরিয়ানাতে বোধহয় 1120 ভোট পেয়েছে, একজন উত্তরপ্রদেশে 700 কত ভোট পেয়েছিল। সুতরাং ওইসব বলে লাভ নেই। আমার কথা হচ্ছে যে ওয়াকফ সংশোধনী বিল আধুনিকতার পথে এগিয়ে যাবে রাষ্ট্রকে, কারণ যেভাবে ওয়াকফ আইন রয়েছে তাতে একটা সামাজিক অশান্তির সম্ভাবনা সব সময় থেকে যাচ্ছে। সেখান থেকে রাষ্ট্রকে ঠিক করতেই হবে। যে যা বলুক না কেন, আইন সংশোধনের কাজটা আমরা করে চলেছি। ইতিমধ্যে সেই ব্রিটিশ আমলের আইন বদলে কিন্তু ভারতীয় ন্যায় সংহিতা হয়েছে। অনেকে রেড়ে করে উঠেছিল ও আইনকে বদলানো যায় নাকি, দিব্যি চলছে ভারতীয় ন্যায় সংহিতা। একটু সাহস নিয়ে এগোতে হবে। বিষয়টা হচ্ছে যে আমাদের ভারতবর্ষে যে সংবিধান তৈরি হয়েছিল, সংবিধান প্রণেতারা যে সংবিধান তৈরি করেছিলেন তাতে মূল 3টে স্তম্ভ
তারা রেখেছিলেন একটা গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো। এটা তো অনেক ভেবে করেছিলেন, কারণ এই ভারতবর্ষে যুগ যুগ ধরে বহু মানুষ এসেছেন, কেউ যুদ্ধ করতে এসছেন, কেউ বাণিজ্য করতে এসছেন, কেউ ভ্রমণ করতে এসছেন। তার মধ্যে যারা এখানে থেকে গিয়েছিলেন তারা ভারতবর্ষের সাথে মিশে গিয়েছিলেন, ফলে এখানে একটা বৈচিত্র্য তৈরি হয়েছে এবং ভাষা, ধর্ম, রুচি, পছন্দের একটা বৈচিত্র্য ভারতবর্ষে আছে এবং ভারতবর্ষের সেই বৈচিত্র্যের মধ্যে ঐক্য সাধনের যে প্রচেষ্টা চলে এবং ঐক্য সাধনটাই হচ্ছে এখানকার বিউটি ভারতবর্ষে। তাই প্রিয়াম্বেলে, সংবিধানে প্রিয়াম্বেলে যা লেখা আছে সেটাকে বিঘ্নিত করে পার্লামেন্ট, বিধানসভায় কোনো বিল, আইন তৈরি করা যায় না। কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জোরে বিজেপি পরিকল্পিতভাবে সেই ধর্মনিরপেক্ষতাকে আঘাত করছে এবং একটি ধর্মকে এইভাবে আঘাত করে এইভাবে বিল তৈরি করা বা আইন নিয়ে আসা, এটা ভারতবর্ষের সংবিধান বিরোধী বলে আমরা মনে করি। যে একটা ধর্মের তার ওয়াকফ সম্পত্তি, এটা দেখুন যুগ যুগ ধরেই বিভিন্ন মানুষ যারা জমিদাতা তারা আল্লাহর নামে, ভগবানের নামে, ঈশ্বরের নামে বিশ্বাস থেকে, ভক্তি থেকে জমি দান করে এবং সেগুলো যে হিন্দু অনেক মন্দির আছে বা দেখবেন তাদেরও ট্রাস্টি বোর্ডের হাতে অনেক এরকম দান করা জমি আছে, দেবোত্তর, যেগুলোকে আমরা দেবোত্তর সম্পত্তি বলি। এখন এগুলো ওই মন্দির বা মসজিদের কল্যাণে লাগে এবং জনকল্যাণেও ব্যবহার করা হয়। সেই জায়গাটায় আমি একটা আইন তৈরি করে কেড়ে নেব, এ ধরনের রাষ্ট্রের শক্তি থাকা উচিত নয়। এটা অধিকার সাম্যের উপরে হস্তক্ষেপ এবং বিজেপি এটা পরিকল্পিতভাবে করছে। তাই তৃণমূল কংগ্রেস ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে এবং তৃণমূল কংগ্রেস সব ধর্ম সম্প্রদায়ের অধিকার থাকবে, ধর্ম পালনের অধিকার থাকবে, তার মধ্যে একটা সম্প্রীতি থাকবে, এটাই বিশ্বাস করে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা তীব্র এর বিরুদ্ধে লড়ছি এবং এই লড়াই আমাদের জারি থাকবে। আর বিমল শঙ্কর দা বললেন যে আধুনিকতা, আগে বিজেপিকে আধুনিক হতে বলুন। গরুর মূত্র খেয়ে করোনা সারে যে দল বলে সে দল কত আধুনিক আমাদের জানা আছে। আর আইন বদল হয় না, কৃষি আইন তো বদল করতে বাধ্য হয়েছেন মানুষ। জনগণ বিরোধী কোনো আইন এটা কখনোই পার্লামেন্টে সাংসদদের সমর্থন বেশি থাকলে পাশ করা যায় না। ভারতবর্ষের মানুষ এটা মানবে না। বিমলদা খুব চেষ্টা করছেন রেসপন্ড করতে, আমি খুব সংক্ষেপে রেসপন্স নেব। আমি আব্দুল রহমান মোল্লা সাহেব একদম 2 লাইন বলবো। আমি তৃণমূলকে সাজেস্ট করব, আমাদের ধর্মেও রয়েছে গোময় গোমূত্র, তো তৃণমূলের লোকরা যদি গোমূত্র খায় তাহলে একটু স্বর্গে যেতে পারে, একটু বুদ্ধিশুদ্ধি খুলবে। কাউকে আমি নাম ধরেছি কারণ দ্বিতীয় কথা হচ্ছে ভারতীয় সংবিধানে যুক্তরাষ্ট্রীয় ধর্মনিরপেক্ষতা শব্দগুলো কোথাও উল্লেখ নেই, কিন্তু এটা ঠিক ভারতীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামো, আধা যুক্তরাষ্ট্রীয়। আর ধর্মনিরপেক্ষ 25 আর্টিকেলে রয়েছে। ইন্দিরা গান্ধী নিজের স্বার্থে উনি সেকুলার শব্দটা নিয়ে এসেছিলেন। এই বিলে কোথাও ধর্মনিরপেক্ষ শব্দটি বাদ দেওয়ার জন্য মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে, আমি সেটা বলিনি, নিশ্চিতভাবেই জানেন। ফলে ধর্মনিরপেক্ষ শব্দটা যুক্ত হয়েছে মানে ধর্মনিরপেক্ষ, তার আগে সংবিধান ছিল না। এই অপব্যাখ্যা বিমল বাবু আসবো, ফিরদৌস শামীম আসবো, আমি একটু আসবো। আব্দুল রহমান মোল্লা সাহেব, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? মতিয়া কথা বলছি কলকাতা টিভি স্টুডিও থেকে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, একটু আমাদের বলবেন আব্দুল রহমান মোল্লা সাহেব যে এই সংশোধনী বিল নিয়ে আপনাদের আপত্তির জায়গা কি? আমি কলকাতা চ্যানেলকে ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাইছি যে এটা আধুনিকতার ব্যাপার নয়, এটা ইসলাম ধর্মের ব্যাপার, এটা হাদিসের ব্যাপার। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কাল থেকে, বিশেষভাবে আবু ইবনে আল খাত্তাবু, তিনি কিছু খায়রাবে জমি পেয়েছিলেন, তিনি গরিবদের উদ্দেশ্যে দান করার কথা বলেছিলেন। তখন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন ওই সম্পত্তিটা তুমি দান করে দাও। সেখান থেকে এখনো পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে ওয়াকফ সম্পত্তি আছে, ওয়াকফ ব্যবহৃত হয় আল্লাহর উদ্দেশ্য দান করা সম্পত্তি। যে ব্যক্তিটা ওয়াকফ সম্পত্তি দান করেন সেই সম্পত্তিটা সরাসরি আল্লাহর নামে দান করতে হয়। অর্থাৎ আধুনিকতা আইনের নাম করে আমরা যদি সংখ্যালঘু মুসলিমদের কাছ থেকে সম্পত্তি কেড়ে নেওয়ার চিন্তা ভাবনা করি, এটা স্বয়ং আল্লাহ পাকের কাছে গিয়ে সেই সম্পত্তিটা কাটতে হবে। এটা মুসলিমদের কাছ থেকে ওয়াকফ সম্পত্তি এইভাবে কেড়ে নেওয়া যায় না। আর বিশেষ করে বিমলবাবু যেটা বললেন যে আধুনিকতা মানে মুসলিমদের ডেভেলপমেন্টের কথা বলছেন, বাবরি মসজিদ ভাঙাটা যদি আধুনিকতা হয়, আগলাককে হালাল খানা খাওয়া অপরাধে যদি তাকে হত্যা করা হয়,
বাসন্তী সাবির হোসেনকে যদি হালাল খানা খাওয়া অপরাধে পরিযায়ী শ্রমিকদের তার ডেড বডিটা বাসন্তী ফিরে আসে, মতি আলীকে যদি হত্যা করা হয়, লাভ জিহাদের নাম করে যদি সেখানে অত্যাচার অন্যায় করা হয়, মুসলিমদের যদি কথায় কথায় একটা বিশেষ সম্প্রদায় বলে যদি তাদেরকে চিহ্নিত করা হয়, সেখানে বিমল বাবুকে জিজ্ঞাসা করছি যে আধুনিকতা কাকে বলে। আপনি আগে ঠিক করুন, আব্দুল রহমান মোল্লা সাহেব, দান করা সম্পত্তি আমি যদি আসবো কেড়ে please। নিতে হয়, আব্দুল তাহলে রহমান তার- মোল্লা সাহেব আমি একটু আসবো। বিমল দা একটু ধৈর্য ধরুন প্লিজ। আমি ফিরদৌস শামীমের কাছে আসবো। ফিরদৌস, তোমার কাছে আমি জানার চেষ্টা করব যে এই সংশোধনী বিল নিয়ে টেকনিক্যালি আপত্তির জায়গা কোথায় আছে? দেখুন, আমি টেকনিক্যালি বলি, তার আগে একটু দর্শনগতভাবে আইন বোঝার চেষ্টা করি। দেখুন, ল ইজ আ ডাইনামিক সাবজেক্ট এবং এই লয়ের ডাইনামিসিজম মেনে আইনের পরিবর্তন হওয়া স্বাভাবিক, কিন্তু আইনের একটা মুখ্য উদ্দেশ্য থাকে কি? দেখুন, মানুষ থাকলে মানুষের মধ্যে কনফ্লিক্ট থাকবে, সেই আইনের মুখ্য উদ্দেশ্য কি? সেই কনফ্লিক্টের মিনিমাইজেশন। আমাদের যে ওয়াকআপ অ্যাক্ট রয়েছে বর্তমানে, সেই ওয়াকআপ অ্যাক্টে কি প্রভিশন রয়েছে? আসলে যে ওয়াকআপ, এই কনসেপ্টটা বুঝতে, ওয়াকআপ কনসেপ্ট কি? ওয়াকআপ হচ্ছে একজন ইসলামিক ধর্মাবলম্বী মানুষ যে সম্পদের উপর তার পূর্ণাঙ্গ অধিকার রয়েছে, সেই সম্পদটি আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করবেন, সেটি সোসাইটি অ্যাট লার্জের উন্নতিকল্পে। এবার ধরুন, সেই সম্পত্তি কিভাবে পরিচালিত হবে সেটা দেখার জন্য নিশ্চিতভাবেই রাষ্ট্র সেখানে অনুপ্রবেশ ঘটাবে না। অনুপ্রবেশ ঘটলে কি হবে তার উদাহরণ আমি আর বেশি ব্যাখ্যা করবো না, যদি আজকে সেটা সাবজেক্ট ম্যাটার নয়। তার উদাহরণ পাশের রাষ্ট্র বর্তমানে বাংলাদেশ। যদি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের কনসেপ্টকে আপহেল্ড করতে হয়, তাহলে ধর্মনিরপেক্ষতার অর্থ কি জানে? ধর্মনিরপেক্ষতার অর্থ হলো রাষ্ট্রের সমস্ত মানুষ অধার্মিক হয়ে যাবেন না। রাষ্ট্রের প্রতিটি মানুষের নিজস্ব ধর্ম থাকতে পারে, ধর্মে বিশ্বাসী হতে পারেন, যে কোনো ধর্মে বিশ্বাসী হতে পারেন, বা অধার্মিক হতে পারেন, বা অবিশ্বাসী হতে পারেন, যাই হোক না কেন, কিন্তু রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম থাকবে না, বা রাষ্ট্র আইন প্রণয়নের ক্ষেত্রে রাষ্ট্র কোনো ধর্মকে নির্ণায়ক করবে না। এক্ষেত্রে কি করছে? ধরুন, ওয়াকআপ বোর্ড। ওয়াকআপ বোর্ডের কাজ কি? অনেকেই বলার চেষ্টা করছেন ওয়াকআপ বোর্ডের সম্পদ। ওয়াকআপ বোর্ডের কোনো ব্যক্তিগত সম্পদ থাকে না। ওয়াকআপ বোর্ড হচ্ছে এই যে ওয়াকআপ যে সম্পদগুলো, সেগুলো দেখভাল করা। এবং এই ওয়াকআপ বোর্ডে যখন বলা হচ্ছে যে একটা দুজন অমুসলিম ঢুকিয়ে দেওয়া হবে, আচ্ছা অমুসলিম ঢোকানো হবে কেন? আচ্ছা অমুসলিম ঢোকালেই কি মানে ওয়াকআপে ধরুন আজকে তর্ক দেওয়া হচ্ছে যে ওয়াকআপের সম্পদ চুরি হয়ে যাচ্ছে। আচ্ছা ওয়াকআপে ধরুন বিজয় মালিয়ার মেহুল চোকসিকে ঢোকানো হলো, তাহলে ওয়াকআপে মানে সমস্ত সম্পদ একেবারে মানে সঠিকভাবে ম্যানেজমেন্ট হয়ে যাবে? এই বিজয় মালিয়া বা মেহুল চোকসি কেউই মুসলিম নয়। ফলে এইটা বুঝতে হবে যে ওয়াকআপ এই কনসেপ্টটি কি। এবার বলা হচ্ছে যে সমস্ত সম্পদ আপনাকে 6 মাসের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা ওয়াকআপ মূল সম্পদগুলো কি? দেখবেন, মসজিদ। আমি একটা উদাহরণ দিয়েছিলাম, আপনার স্টুডিওয় দিয়েছিলাম, যেমন দিল্লির জামে মসজিদ কত 100 বছরের পুরাতন, 400 বছরের পুরাতন। তার কি মানে ওই কাগজপত্র 6 মাসের মধ্যে করা সম্ভব? এরকম অনেক মসজিদ পাবেন, অনেক মন্দির পাবেন যেগুলোর আদৌ কোনো কাগজপত্র নেই, কিন্তু সেগুলো মসজিদ বা মন্দির হিসাবে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত হয়ে আছে। এবার ধরুন বলছেন যে না, ওয়াকআপের জন্য এটা করতে হবে। আচ্ছা বিহারের একজন ধরুন মুসলিম, একজন হিন্দু, বিহারের একজন হিন্দু, তিনি তার সম্পদটি তিনি চাইলে কিন্তু ট্রাস্ট, হিন্দু ট্রাস্ট তৈরি করতে পারবেন, ওরালি তৈরি করতে পারবেন, কাগজ ছাড়াই তৈরি করতে পারবেন, কিন্তু বিহারের একজন মুসলিম সে পারবে না। এই ওয়াকআপ অ্যাক্টটি যদি এই অ্যামেন্ডমেন্ট বিলটি যদি লাগু হয়ে যায়, তাহলে এই যে দুজন ভারতীয় নাগরিকদের মধ্যে যে বৈষম্য আর ধর্মনিরপেক্ষতার যে কনসেপ্ট, যে আমাদের প্রতিটি ভারতীয় নাগরিকের স্বাধীনভাবে ধর্মচারণের অধিকার রয়েছে এবং তার ধর্মীয় ইনস্টিটিউশনগুলোকে স্বাধীনভাবে পরিচালনা করার অধিকার রয়েছে। আপনি যদি মনে করেন যে ধর্মচারণের অধিকারে হস্তক্ষেপ করবেন রাষ্ট্র হিসেবে, তাহলে যেটা হয় রাষ্ট্রের যে কনসেপ্ট সেটা দুর্বল হয়। এই দুর্বল কনসেপ্টকে যারা মনে করছেন এই যে রাষ্ট্রকে দুর্বল করার জন্য সংখ্যাধিক্যের কারণে তারা দুর্বল করবেন, আমি বলবো তারা নিজেদের বিপদ ডাকছেন। আরেকটি কথা বলে দিই, যে বিমলদা বলার সময় বলছিলেন যে এই যে কৃষক নেতারা আন্দোলন করছিল, তারা তো ভোটে দাঁড়িয়ে 1100-700 ভোট পেয়েছে। তার অর্থ এই নয় যে কৃষক আন্দোলন ব্যর্থ হয়েছে। তার ছাড়াও আমি বলে দেবো, অমরা রামের কথা নিশ্চিতভাবে বিমলদার মনে থাকবে যে অমরা রাম রাজস্থানের শিকার থেকে নির্বাচিত হয়ে এমপি হয়েছেন। তিনি একজন কৃষক নেতা, বামপন্থী। আমি একটু শুভময়দার কাছে আসি, চন্দনদার কাছে আসার আগে আমি একটু শুভময়দার কাছে আসি। শুভময়দা, এই সংশোধনী বিল আনা এবং তার বিরোধিতা দুটোর ক্ষেত্রেই একদম এই মুহূর্তে দাঁড়িয়ে এই সময়ের প্রয়োজন, সব পক্ষের কথা বলছি কিন্তু আমি, এই সময়ের প্রয়োজন
সেটা কতটা সামনে থাকছে, নাকি রাজনীতি, নাকি পোলারাইজেশন, নাকি ভোট ব্যাংক পলিটিক্স, সেগুলো থাকছে? দেখুন, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান অথবা রুটি কাপড়া মোকান সেই নিয়ে তো আলোচনা করার সময় আমাদের কম, ফলে স্পর্শকাতর বিষয় এবং বিশেষ করে বাংলাদেশের পরিস্থিতি এবং সব মিলিয়ে ওয়াকফ বিল, যে বিল তো আপনি জানবেন নিশ্চয়ই যে মুসলমান ওয়াকফ অ্যাক্ট 1923, তারপর একটা সংশোধনী এসেছিল 1995 সালে, লোকসভায় 8ই আগস্ট 2024 বিজেপি নতুন করে বিষয়টি দেখার চেষ্টা করছে। এবং মূল আলোচনার জায়গাটা কি? মূল আলোচনার জায়গাটা হচ্ছে যে এই যে বিপুল পরিমাণ সম্পদ, স্থাবর এবং অস্থাবর সম্পদ, এই সম্পদ হয়তো অনেক ক্ষেত্রেই তার বেআইনি ব্যবহার হচ্ছে, কেউ তাকে অধিকার করে রেখেছেন, ফলে এ তো খুব ভালো কথা আর কি। কিন্তু গোটা ভারতবর্ষের এই আলোচনা যখন করবেন তখন বিরোধীদের বক্তব্য থাকবে এবং শাসক দলের বক্তব্য থাকবে, এবং তারপর ধরুন সারা ভারত জুড়ে এবং পশ্চিমবঙ্গেও একটা বিপুল কম্পিটিটিভ কমিউনালিজম, সেইটা বাড়ানোর চেষ্টা থাকবে, তার থেকে ভোট আসবে। সুতরাং আমি খুব সহজে মনে করি না যে এটার মাধ্যমে দেশের মানুষের বিপুল উন্নতি করা হবে, এবং যারা এর বিরোধিতা করছেন তারাও যে দেশের মানুষের বিপুল উন্নতি চান, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান চান, সেই অর্থ দিয়ে হাসপাতাল বানাতে চান, এমন এত সহজে ভারতবর্ষের রাজনীতিকে সীমাবদ্ধ করে রাখা যাবে না। এর মধ্যে প্রচুর রাজনৈতিক কৌশল আছে। এবার যে মূল জায়গাটার কথা আসছে, যেটা ফিরদৌস সাহেব একদম পরিষ্কারভাবে বলেছেন, যে আমরা কি চাই যে একটা সম্পদ আছে, যে সম্পদ উৎসর্গীকৃত, সেই সম্পদ সঠিক কাজে ব্যবহার হোক। এখন বাস্তবে কি সেটা সম্ভব? এবং সেটা করতে গেলে তার মধ্যে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের রাখতে হবে কেন? এবং আজকের এই আলোচনায় বারবার বলতে হয় যে স্নেহাশিস বাবু বা বিমল বাবু অত্যন্ত দায়িত্বশীল, তারা রাজনৈতিক ভাবনা অত্যন্ত স্বচ্ছ, কিন্তু তা সত্ত্বেও এই নিয়ে যখন তর্ক বিতর্ক হবে তখন পশ্চিমবঙ্গের যে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা, তার থেকে কি বিজেপি আর তৃণমূল আলাদা থাকতে পারবে? ফলে মূল বিষয়টা হচ্ছে, একটা ভালো কাজ যদি রাষ্ট্রীয় ব্যবস্থা মনে করে তাহলে তো তার মধ্যে কেন্দ্র রাজ্যের সমন্বয় সাধন যেমন লাগবে, সেই রকম সংখ্যালঘু সংখ্যাগুরুদের সমন্বয় সাধন লাগবে। অর্থাৎ এই আলোচনা আগামী দিনে আপনারা দেখবেন যে যখনই হবে সেই আলোচনার পরিষ্কার সমাধান হবে না। দেশে যে আলোচনাগুলো হবে তার মধ্যে বিভেদ বাড়বে সমাধানের বদলে, এবং তৃণমূল কংগ্রেস হঠাৎ করে যদি মনে হয় কোন দিকে যাবেন বুঝতে না পারেন, হয়তো ভোট দেওয়ার দিন দিক শূন্য করে চলে যাবেন তাদের সাংসদরা। ফলে সব মিলিয়ে গোটা ঘটনাটা যে কি চলতে যায় এবং আমাদের দেশের যে ধর্মনিরপেক্ষ জায়গা সেটা কতটা বজায় থাকবে, সেটা সত্যি আমি আজকের দিনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না। আমার আবেদন থাকবে কেন্দ্র, রাজ্য, রাষ্ট্র এবং সমস্ত রাজনৈতিক দলের কাছে, এবং বিশেষ করে বিজেপি বিরোধী যে রাজনৈতিক দলগুলি, তাদের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের যে জায়গাটা আছে সেই জায়গায় যৌক্তিক একদমই, আমি ঠিক এই পয়েন্টটাতেই আসবো। একটা ছোট্ট বিরতি আমি তার আগে নিচ্ছি, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে। আমি চন্দনদার কাছে আসবো। চন্দনদা, একটু আগে শুভময়দা যে কম্পিটিটিভ কমিউনালিজমের কথা বলছিলেন, এই কম্পিটিটিভ কমিউনালিজমের ঠিক উল্টো পিঠে কিন্তু অ্যাপিজমেন্ট বা তোষণের রাজনীতির প্রসঙ্গ, সেটাও একই রকমভাবে ঘুরে ফিরে আসে। এবং এখানে দাঁড়িয়ে আমরা দেখেছি যে যেদিন আমরা দেখেছি মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং বিভিন্ন রাজ্যের উপনির্বাচনের যেদিন ফলাফল প্রকাশ হলো, সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দাবি করেছিলেন যে সংবিধানের উল্টো পথে হেঁটে কংগ্রেস সেই সময় এই আইন সেটা তৈরি করেছিল, এবং সেটা একেবারেই হচ্ছে ভোট ব্যাংক পলিটিক্সের কথা মাথায় রেখে। মৌপিয়া, আমরা এখানে যে আলোচনা করছি, আমি সম্ভবত এটা বোধহয় পঞ্চমবারই আলোচনা করছি, মানে ইনফ্যাক্ট আমি তোমার সাথে না, তোমার টেবিলে প্রতিটা মুহূর্তে ডিফারেন্ট কনটেক্সট এসছে, কিন্তু উত্তরগুলো একই। আমার যেটা মনে হচ্ছে বারবার নীললোহিতের দিক শূন্যপুরের যে ইন্ডিকেশনটা শুভময়দা দিলেন, এই দিক শূন্যপুরের দিকে পশ্চিমবাংলায় যে রাজনৈতিক সমীকরণ সেটাও একটা দিক শূন্যপুর, আর প্রধানমন্ত্রীর বক্তব্য শুরু থেকেই ওই দিক শূন্যপুরের নিদর্শন। আমি কেন বলি তোমাকে, 1954 সালে যখন বিলটা টেবিল হয়, বিল একটা হয় 64 সালে। আচ্ছা, 10টা বছর, ওই 10টা বছরের ইতিহাস মানুষ মনে রাখুক না, যেখানে কংগ্রেস প্রার্থী তার সিম্বল নিয়ে দাঁড়ালে সে সিম্বল জিতত, কংগ্রেস প্রার্থীর চেষ্টা করলেও হারতে পারতেন না। সেই সময় নেহরুভিয়ান কনসেপ্ট থেকে ওই যে মুসলিম ল বোর্ডটা তৈরি করা হয় এবং মুসলিম স্কলারশিপকে সামনে রাখা হয়। তুমি কমিটিটা দেখেছো, প্রথম দিনের কমিটি যেটা 64, যে যারা এই কমিটি সাজেস্ট করেছিলেন, আমি অবশ্যই বলবো ফিরদৌস অ্যাবসলিউটলি রাইট যে ল ইজ আ ডায়নামিক সাবজেক্ট, কিন্তু অ্যাট দি সেম টাইম বুঝতে হবে সেই ডায়নামিজমকে আমি পিছন দিকে নিয়ে যাব, শুড উই ওয়ার্ক ব্যাকওয়ার্ড নাকি আগের দিকে নিয়ে যাব, প্রশ্ন তো সেখানে।
এখন সবথেকে বড় প্রশ্ন তুমি যেখানে এটা করলে, ইনফ্যাক্ট আরও বড় বৃহত্তর প্রশ্নটা হচ্ছে যে আমরা যেখানে একটা ডাইমেনশন তৈরি করছি সেটা কে, কারা, কিভাবে। কৃষি বিল নিয়ে প্রশ্ন এলো, আমি কৃষি বিল নিয়ে কোনো কথা বলবো না, তার কারণ বৃহত্তর ক্ষেত্রে মানুষ দেখেছে কৃষি বিল, আর কৃষি বিল কীভাবে প্রত্যায়িত বা রিপিল হলো। অ্যাট দি সেম টাইম এটা বুঝতে হবে যে কৃষি বিল প্রত্যায়িত হওয়াটা, বিমলদা ওটাকে ট্রান্সলেট করছেন তারা নির্বাচনে হেরে গেছে, একটা অদ্ভুত রাজনৈতিক সমীকরণ। আবারও বলছি দিকশূন্যপুর। আমি কেন বলছি দেখো, আজকে প্রধানমন্ত্রীকে আমরা ভাবতে শুরু করেছিলাম বা করেছি, হয়তো এখন একটু কমেছে, ইনফ্যাক্ট তার কারণ উনি এখন এই মুহূর্তে সেই মাইটিনেসটা নেই। একটা ফিয়ার সাইকোসিস, 8 o'clock ইন দ্য ইভিনিং সিনড্রোম। আমরা দেখিনি ডিমনিটাইজেশন, আমরা দেখিনি একটা প্রধানমন্ত্রী এবং তার অর্থনৈতিক বিভাগ কিভাবে, 1 মিনিট আমি শেষ করে দিই, কিভাবে ফেলিওর, আমরা দেখিনি ফল্টি জিএসটি। আমার মনে হবে হয়তো আউট অফ দি কনটেক্সট না, আমরা দেখিনি ফল্টি প্যান্ডেমিক পলিসি। মানে আমি বলতে চাইছি এই ফেলিওরের পরেও যদি প্রধানমন্ত্রী থাকেন, তা বলে কি এগুলো অসত্য হয়ে যায়? আমি একটা কথা একটু জানতে চাইবো, একটা কথা জানতে চাইবো বিমলদার কাছে, খুব স্ট্রেট আমি যেটা জানতে চাইবো যে এই মুহূর্তে সংশোধনীটা এনে এক্স্যাক্টলি কি হবে, মানে এটা কেন এটা মনে হচ্ছে যে এত ইম্পর্ট্যান্ট, এত জরুরি? এই বিল যখনই আনা হবে আপনি সেই প্রশ্ন করতে পারতেন। তার আগে কংগ্রেস প্রতিনিধির কথার উত্তরে জাস্ট একটা লাইনেই বলি, দিকশূন্যপুর খুঁজতে খুঁজতে কংগ্রেস কেন শূন্য হয়ে যাচ্ছে সেটা নিয়ে কংগ্রেসের একটু সোল সার্চিং দরকার। ভারতীয় রাজনীতিতেও শূন্য হতে বসেছে, অবস্থা ভালো না, একটু খোঁজ করে দেখুক, তাহলে ভালো হবে। দ্বিতীয় কথা, যে কোনো সংশোধনী বা উন্নতি বা আধুনিকীকরণের একটা তো সময় শুরু করতে হবে কাউকে না কাউকে। ঠিক যেরকম আবার আমি একই কথা রিপিট হবার সম্ভাবনা থাকলেও বলি যে বারবার তো বলা হয়েছিল নাকি সর্বনাশ করে দিলাম আমরা ইনস্ট্যান্ট 3 তালাক বন্ধ করে। একটা মানুষ, একটা রাজনৈতিক দল তো ভেবেছে, এবং আজকে সেই আইনটা বাদ গেছে, যে আইন কোনো মুসলিম দেশে নেই, আমাদের দেশে ছিল। কেন? আমরা কি মুসলিম কান্ট্রি নাকি? মুসলিম দেশে ছিল কখন ইনস্ট্যান্ট 3 তালাক? দ্বিতীয় কথা হচ্ছে ওয়াকফ বোর্ডের বর্তমান যা অবস্থা, পৃথিবীর কোন দেশে আছে আমাকে বলুন তো? ওয়াকফ প্রপার্টি থাকতে পারে এরকম ওয়াকফ বোর্ডের? আমি একটা উদাহরণ দিই মৌপিয়া, একবার তারকেশ্বর ডেভেলপমেন্ট বোর্ডে একজন মুসলিম মন্ত্রীকে রাখা হলো, কি হয়েছে তাতে? হিন্দুরা তো কোনো প্রতিবাদ করেনি, থাকতেই পারেন, উনি থেকেছেন। ডেভেলপমেন্ট হয়েছে কি হয়নি অন্য প্রশ্ন, কিন্তু ডেভেলপমেন্ট বোর্ডে একজন মুসলিম মন্ত্রী ছিলেন, কে প্রতিবাদ করেছে? একজন মন্ত্রী হিসেবে তিনি থাকতেই পারেন। আর লাস্ট যেটা, আমি গত 37 বছরের অধ্যাপনা জীবনে আমি দেখেছি যে যদি সুযোগ দেওয়া হয়, হিন্দু মুসলিম কোনো ভাগাভাগি নেই। আমি দক্ষিণ 24 পরগনার একটা মহিলা বিশ্ববিদ্যালয়ে অনেক দিন ক্লাস নিয়েছি গিয়ে, প্রচুর মুসলিম মহিলা পড়তো, মুসলিম মেয়েরা পড়তো, এবং তাদের পড়াশোনার আগ্রহ দেখে আমি অবাক হয়ে গেছি যে একটু সুযোগ পেলে তারা কতটা এগিয়ে যেতে পারে, কতটা সামনের দিকে নিয়ে যেতে পারে নিজেদের, এবং এখনও তারা অনেকে যোগাযোগ করে। এর একটা বড় অংশকে যদি আমরা ওই স্বীকৃতিবিহীন মাদ্রাসায় পড়াতাম, কি হতো? এই ম্যানপাওয়ারটা নষ্ট হতো। আমার কাছে লাস্ট লাইন বলি, আমার কাছে আধুনিকীকরণ হচ্ছে প্রত্যেকে আধুনিক শিক্ষা লাভ করুক। আমার কাছে আধুনিকীকরণ হচ্ছে আমার দেশের আইন সর্বোচ্চ, তার অধীনে প্রত্যেককে থাকতে হবে। আমার ও সার্ভে কমিশনারের বদলে কালেক্টর থাকবে, এটাই হচ্ছে আধুনিক। আমার এখানে আমি এর সঙ্গে একটু স্নেহাশিসদার সঙ্গে একটু এক সেকেন্ড এক এক করে আমার স্নেহাশিসদার কাছে এখানে প্রশ্ন যে স্নেহাশিসদা, আমরা দেখি যে জেপিসির যে মিটিং, সেই মিটিংয়ে একটা অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হয়ে সেই মিটিংয়ে, তার পরের মিটিংয়ে আপনাদের যিনি প্রতিনিধি ছিলেন তিনি গেলেন না। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা একদিকে যেমন রাস্তায় এর প্রতিবাদ দেখছি, যার আজকে সমাবেশ দেখেছি, কিন্তু আসলে যদি একটা বিলকে কাউন্টার করতে হয়, তার জন্য কার্যকরী যে সমস্ত স্টেপসগুলো নিতে হয়, সেগুলো নেওয়া হচ্ছে কি? দেখুন, তৃণমূল কংগ্রেসের ভাবনা বা যা তৃণমূল কংগ্রেস বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আমাদের কাছে কিন্তু খুব পরিষ্কার বিষয়টা হচ্ছে আমরা একদিকে সর্বস্তরের সর্বশ্রেণীর মানুষের জীবনযাত্রার মান উন্নতি করার জন্য, তার খাদ্য, শিক্ষা, চিকিৎসা, এগুলোর জন্য আমরা কিন্তু প্রকল্প তৈরি করেছি, দিচ্ছি। পাশাপাশি যেটা আছে, আমাদের দেশে যে ধর্মনিরপেক্ষতা রয়েছে, বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ আছে, তারা নিজস্ব ধর্ম আচরণ করবে, এবং সরকার অবশ্যই নিরপেক্ষ থাকবে, সব ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। কোনো ধর্মকে আঘাত করা, এটা আমরা কখনোই
আমরা আমাদের নেত্রী এটাকে পছন্দ করে না। কিন্তু আজকে কেন্দ্রীয় সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় বসে যেভাবে একটি ধর্মকে আঘাত করে চলেছে, বিভিন্ন ধরনের বিল নিয়ে এসে আইনের অ্যামেন্ডমেন্ট করে করে, আমরা তার বিরোধী। এটার জন্য আমাদের এই লড়াইটা চলবে এবং লড়াইটা এখানে আপনি দেখছেন যে আজকে একটা সমাবেশ বা ইত্যাদি ইত্যাদি, এখান থেকে এটা তো সবে শুরু। এর বিরুদ্ধে যতদূর পর্যন্ত লড়াই করার, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা করব। আজকে দেখুন, ওয়াকফ বোর্ডে আল্লাহর নামে যে মানুষটির সম্পত্তি দিয়েছিল, এটা তো তার অধিকার, এটা তার স্বাধীনতা। আমার সম্পত্তি আমি কাকে দেব, আমার বিশ্বাস থেকে, আমার ভক্তি থেকে আমি মন্দিরে বা মসজিদে দেব কিনা, আমি মুসলিম মানুষ হলে আমি ওয়াকফ বোর্ডে আমি মসজিদের জন্য দেব, এটা তো আমার অধিকার। সেখানে সরকার হস্তক্ষেপ করে কি করে? এবং ওয়াকফ বোর্ড এটাকে পরিচালনা করে স্বাভাবিকভাবে। তো ওখানে ঢুকে সরকার কি চাইছে? বলছে 6 মাসের মধ্যে রেজিস্টার্ড করতে হবে। ও ঠিকই বলছিল যে সেসব কাগজপত্র এখন কোথায়? বহু যুগ যুগ ধরে এইসব সম্পত্তি দেওয়া, আমি এখানে একটু এটা আসবো। জাস্ট আঘাত করার জন্যই আব্দুল করা রহমান মোল্লার হচ্ছে। কাছে আমি পরে আসছি প্লিজ। আমি আব্দুল রহমান মোল্লা সাহেবের কাছে আরেকবার আসবো। আব্দুল রহমান মোল্লা সাহেব, আমি একটু আপনার কাছে জানার চেষ্টা করি যে যদি সত্যি সত্যি উদ্দেশ্যটা যদি সাধু হয়, উদ্দেশ্যটা যদি পিওর হয়, সেক্ষেত্রে এই বোর্ডে যদি অমুসলিম প্রতিনিধি তাদের অন্তর্ভুক্তি হয়, বা জেলা শাসক বা তার সমমর্যাদার কোনো অফিসার তার হাতে যদি এই অধিকার দেওয়া হয়, তাহলে সেটাকে আপনারা রাষ্ট্রীয় হস্তক্ষেপ হিসেবে দেখছেন কেন? আমি প্রথমে একটা বই দেখাই, ওয়াকফ অ্যাক্ট 1995। সর্বপ্রথম বিমল শঙ্কর বাবু বা বিজেপি যে বিলটা নিয়ে আসছে, এই বইটাকে কি ব্যান করে দিতে পারবেন? এই সংবিধানটাকে ব্যান করে দিতে পারবেন? আইনটাকে ব্যান করতে পারবেন? পারবেন না। তার দ্বিতীয় কথা বলি যে বিমল বাবু বলছেন যে 3 তালাক। এখনো পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র বাবু যশোদা দেবীকে ফিরিয়ে আনেননি। 3 তালাক নিয়ে কথা বলছেন, খুব ভালো কথা। 2 নম্বর হচ্ছে আধুনিকতা। আধুনিকতা মানে কি হিন্দু মুসলমানের মধ্যে ডিভাইডেড তৈরি করা? 4 নম্বর হচ্ছে যদি বিমল বাবুরা এত দয়া লাগে সংখ্যালঘু মুসলিমদের উপর, তাহলে বিমল বাবুদের কাছে অনুরোধ করছি, কেন্দ্রীয় সরকারকে বলুন ওয়াকফ সম্পত্তির জন্য একটা ফান্ডিং তৈরি করা, একটা তহবিল তৈরি করতে বলুন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, যেখানে ওয়াকফ সম্পত্তির ডেভেলপমেন্টে কাজ হবে, যেখানে শিল্প তৈরি হবে, ইন্ডাস্ট্রি তৈরি হবে, যেখানে সংখ্যালঘু অনুন্নত সম্প্রদায়ের মানুষের কাজকর্মের সুযোগ হবে, সেটা করতে বলুন। আমি সংখ্যালঘু মুসলিম হিসাবে বলছি যে আমার বন্ধু আছে অনেক হিন্দু, বেশি সংখ্যক হিন্দু। আমি ইউনিভার্সিটি ক্যালকাটাতে পড়েছি, আমি হিন্দু বন্ধুদের সঙ্গে মিশেছি, কিন্তু তাদের ঠাকুর ঘরে কিন্তু আমি ঢুকিনি কোনোদিন। কারণ হিন্দু ধর্মের যে পবিত্রতা, সেই পবিত্রতা আমার মধ্যে আছে কিনা, আমার বন্ধুর হৃদয়ে ঠাকুর ঘরে ঢুকলে হৃদয়ে লাগবে কিনা, এটা কিন্তু আমার মধ্যে সেই বিবেকটা ছিল। সুতরাং ওয়াকফ বোর্ডে শরিয়াত বলছে ইমানদার মানুষকে ওয়াকফ বোর্ডে আনতে হবে, যার মধ্যে ইমান আছে, যে মুসলিম, যে ধার্মিক, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যার দাড়ি আছে, তার টুপি আছে। এটা হচ্ছে ইসলাম এবং হাদিসের মধ্যে এটাই এসছে। যদি মোদি বাবুরা 2 জন বা 3 জন অমুসলিম মানুষকে যদি ওয়াকফ বোর্ডে যদি ইখতিয়ারভুক্ত করেন, ঢোকান, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সেই 2-3 জন মানুষকে তাদের তো নামাজ পড়তে হবে, তাদের তো রোজা রাখতে হবে, তাদের কোরআন পাঠ করতে হবে, আব্দুল রহমান মোল্লা সাহেব, এক সেকেন্ড। আব্দুল রহমান মোল্লা সাহেব, আমি আপনার বক্তব্যটাকে সম্পূর্ণ আমি খুব রেসপেক্ট করছি, এবং শুধু এটা বলি যে ঠিকই আমরা যে পরিবেশে থাকি, বড় হই, সেখানে তো আমাদের বন্ধু বান্ধব, আমরা কখনোই তাদের ধর্ম অনুযায়ী তাদের কোনোদিন বিচার করি না। এবং শুধু এটুকু জানিয়ে রাখি যে আমাদের পরিবারের মতো এমন অজস্র পরিবার রয়েছেন যেখানে কিন্তু বন্ধুদের অবারিত দ্বার, এবং সে বন্ধু যে ধর্মেরই হন না কেন, তার রান্নাঘর থেকে ঠাকুরঘর সর্বত্র তাদের অবাধ যাতায়াত। কিন্তু ডেফিনেটলি এর ব্যতিক্রমও আনফর্চুনেটলি অনেক জায়গাতেই থাকে। আমি একটু আপনাকে এখানেই বলবো যে যেটা একটু আগে বিমলদা বলছিলেন, যে কোনো মন্দিরের ক্ষেত্রে যদি আমরা কোনো মন্ত্রীকে বা কোনো পদাধিকারীকে, যিনি হয়তো অহিন্দু,
তাকে যদি সেই কমিটিতে আমরা রাখতে পারি তাহলে এক্ষেত্রে অসুবিধে কি? না এক সেকেন্ড একটু আমি মোপের যেটা অ্যানসার না, না, দিই দুটো পার্থক্য আছে। না পার্থক্য আছে এবং সেটা পার্থক্য আছে। সেটা মিসরিপ্রেজেন্টেশন হচ্ছে। হ্যাঁ, আমি এটা দেখুন, আমি ঠিক আমার আছে। সাথে তৃণমূল কংগ্রেসকে আমি সব আচ্ছা এক এক করে উনি বাইরে আছেন। ওভাবে না তারকেশ্বর ডেভেলপমেন্ট কমিটি ইজ নট আ মন্দির কমিটি। হ্যাঁ, ডেভেলপমেন্ট অথরিটি Exactly, আমি সেটাই বলছি। ইটস আ গভর্নমেন্টাল আমি কনসেপ্ট। নো, সেটাই বলছি। এটা আপনি পুরীর মন্দিরে করতে না, পারবেন না, না। না। অন্য এক সেকেন্ড, আমার শুধু সবার কাছে অনুরোধ যে আমরা যেন আলোচনাটা হ্যাঁ, সেটাই। অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়, আমরা আলোচনাটাকে আইনগতভাবে এবং টেকনিক্যালি আইনের আধারে এবং এর যে টেকনিক্যালিটিস গুলো রয়েছে সেগুলোকে ধরে আমরা এটাকে বিচার করি। প্লিজ, আমরা কিন্তু সবাই সত্যি মানে আমাদের কারো মধ্যে কোনো বিভাজন নেই, আমরা প্রত্যেকে এটা বিশ্বাস করি, আমরা এটা প্র্যাকটিস করি, কিন্তু ডেফিনেটলি একটা ভীষণ ইম্পর্ট্যান্ট চর্চিত ইস্যু সামনে এসেছে, সে কারণে এমন কিছু প্রশ্ন, এমন কিছু আলোচনা করতে হচ্ছে যেটা মাথায় রাখতে হবে সবাইকে। আমি সবাইকে অনুরোধ করবো যে অত্যন্ত স্পর্শকাতর ইস্যুর আমরা যেন সেটা মাথায় রেখে এটা নিয়ে ডিসকাস করি। ফিরদৌস, দেখুন, আমি দুটো কথা বলি। বিমল বাবু যে কথা বললেন, প্রথমে বললেন যে তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটিতে ফিরহাদ হাকিমের অনুপ্রবেশ ঘটিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই তো বিমল বাবুর বক্তব্য। অনুপ্রবেশ আমি বলি যাই হোক, মাথায় ছিল। এভাবে বলে দিই, যদি মমতা বন্দ্যোপাধ্যায় তারকেশ্বরের মন্দির কমিটিতে ফিরহাদ হাকিমকে বসায়, তাহলে ফিরদৌস শামীম হচ্ছে প্রথম ব্যক্তি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো যে আপনি যা করছেন তা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে। কিন্তু বুঝে রাখতে হবে যে তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি সেটা হচ্ছে একটা গভর্নমেন্টাল কনসেপ্ট। তার কারণ হচ্ছে সেটা যে পাবলিক অথরিটি, বেসিক ডিফারেন্স পাবলিক অথরিটি এবং মন্দির কমিটি। তার কারণ হচ্ছে ভারতবর্ষের না একদম টেকনিক্যালিটিস, এটা না বুঝলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। তার কারণ হচ্ছে দেখুন, মন্দির এই কনসেপ্ট হচ্ছে ধর্মীয় কনসেপ্ট, কিন্তু ডেভেলপমেন্ট অথরিটি সেটা হচ্ছে ইটস আ পাবলিক অথরিটি। তার কারণ হচ্ছে এই পাবলিক অথরিটিতে একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ থাকবে, এর মধ্যে কোনো অন্যায় নেই। কিন্তু মন্দির কমিটিতে যদি মনে করে মমতা বন্দ্যোপাধ্যায় যে একজন মুসলিমকে ঢুকে দেবো, তা বা যদি উল্টোটা হয় যে মসজিদ কমিটিতে একজন হিন্দুকে ঢুকিয়ে দেবো, এই দুটোর কোনোটাই কাঙ্ক্ষিত নয়, কোনোটাই হওয়া উচিত নয়, এবং সেটা যদি হয় তার জন্য প্রতিবাদ রইল। কিন্তু যদি সেটা নিয়ে রাজনীতি করা হয় এবং এটা যুক্তি হিসাবে, পাল্টা যুক্তি হিসাবে ওয়াকফ বোর্ডে দুজন অমুসলিম ঢুকবে, তার পাল্টা যুক্তি হিসাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটিতে ববি হাকিমকে ঢুকিয়েছে তাই ঠিক করেছে, দুটোর কোনো যুক্তি এবং অসার যুক্তি এবং এই যুক্তি ধোপে টেকে না। আমি আব্দুর রহমান সাহেবের বক্তব্যকে খুব গুরুত্ব দেব। স্বাধীনতার ৭৭ বছর কেটে গেছে, তা সত্ত্বেও আমাদের দেশে যে দূরত্বের কথাটা উনি বলেছেন, এই দূরত্বটাকে প্রথমত অস্বীকার করে এই মুহূর্তের রাজনীতি যদি কাজ করতে চায় তাহলে সেখানে ভুল হবে, এবং দুই, এই দূরত্বকে ঘোচানোর মতন রাজনৈতিক নেতা আমাদের রাজ্য বা আমাদের কেন্দ্রে, আমাদের দেশে বা সারা পৃথিবীতেই খুব কম। অর্থাৎ মৌলবাদের বিরুদ্ধে যে লড়াই, মানুষের ধর্মনিরপেক্ষতার পক্ষে যে লড়াই, এই দূরত্ব ঘোচানোর যে লড়াই, তাকে বিজ্ঞানসম্মতভাবে করার জায়গায় আমরা পিছিয়ে আছি। এই দূরত্ব যতক্ষণ মিটবে না ততক্ষণ এই সমস্যার মধ্য দিয়ে যেতে হবে। অঙ্ক বা বিজ্ঞানের কিছু সমস্যা আছে যেখানে বিজ্ঞানীরা জানেন যে সেই সমস্যার সমাধান আজকের দিনে করা যাচ্ছে না, তারা স্বীকার করেন যে এই সমস্যার সমাধান করা যাচ্ছে না। রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে যেটা মুশকিল, তারা সব সময় মুহূর্তের মধ্যে বলে দেন তারা এই সমস্যার সমাধান করে ফেলেছেন, আদতে তারা কেউ সামনে দাঁড়িয়ে স্বীকার করেন না যে এই সমস্যার সমাধান আমরা করতে পারছি না, আগামী দিনে আমাদের চেষ্টা করতে হবে। ফলে এই যে দূরত্ব, এই দূরত্বের জায়গায় যতক্ষণ না বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তাদের যে অসমর্থ অবস্থা, তারা যে পারছেন না এই জায়গাটা স্বীকার না করছেন, ততক্ষণ এই সমস্যার সমাধান কখনোই করতে পারবেন না। দেখো মোপিয়া, এটা খুব ইন্টারেস্টিং। আমার না বিশেষ কিছু বলার নেই, আমি জাস্ট কয়েকটা সিম্পল রেফারেন্স। আমি একটা জিনিস দেখতে পাই, একজন প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি একটি মন্দির উদ্বোধন করছেন। প্রধানমন্ত্রীর ক্যাপাসিটিতে দাঁড়িয়ে একজন মন্দির উদ্বোধন করছেন। ধর্মনিরপেক্ষতার এই 25 যে প্রসঙ্গটা তুলেছিলেন না, আর্টিকেল 25, 42nd অ্যামেন্ডমেন্ট, ইন্দিরা গান্ধী এটা বুঝেছিলেন এটা করা যায় না, তা সত্ত্বেও এটা করা হলো, এই ভারতবর্ষ তৈরি হচ্ছে। দিস ইজ ওয়ান পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, ভেরি সিম্পল ক্লারিফিকেশন। সেকেন্ড পয়েন্ট,
একটি নির্দিষ্ট সম্প্রদায়ের কথা বলছেন। আচ্ছা, ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে মাইনরিটি কমিশন অ্যান্ড মাইনরিটি মিনিস্ট্রি তৈরি হয়েছে। মাইনরিটি মিনিস্ট্রির মিনিস্টাররা কারা হয়েছেন? আর তুমি দেখো লোকসভাতে একটি মুসলিম নমিনেশন পাননি। আজকে মাইনরিটি ক্ষেত্রে সবথেকে বড় সম্প্রদায় মুসলিম সম্প্রদায়। নরেন্দ্র মোদীর একটাও বিজেপি নমিনেশন দেননি। আমাদের বুঝতে হবে পারসেপশন ইজ হোয়াট। যে পারসেপশনটা সংখ্যা গুরু বা মেজরিটেরিয়ানিজমকে সামনে রেখে রাজনীতি করবার প্রয়াস হচ্ছে, সেগুলো তো এক্সাম্পল। আর এই এক্সাম্পল বলে ইন্দিরা গান্ধীকে আমি আজও মনে করি এতটা ফোরসাইটনেস যেটা আজকে দাঁড়িয়ে চ্যালেঞ্জড হচ্ছে, আজকে দাঁড়িয়ে প্রশ্ন হচ্ছে, সেটা উনি বুঝেছিলেন ৭৬ সালে 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। স্নেহাশিস দা, নাও হোয়াট? না, বিষয়টা হচ্ছে যে এটা তো নতুন কিছু নয়, বহুকাল আগে স্বাধীনতার আগে থেকেও বারবারই ভারতবর্ষের যে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষের মধ্যে বিভেদ তৈরি করার লোকের অভাব ছিল না। পাশাপাশি বহু মহান মানুষ, সে রবীন্দ্রনাথ থেকে শুরু করে নেতাজি, বিবেকানন্দ, নজরুলের মতো মানুষরা সেই ঐক্য সাধনের গান গেয়ে গেছেন, কথা বলে গেছেন। আজকে সবথেকে লজ্জার বিষয় যে একটা কেন্দ্রীয় সরকারের বসে সরকারি উদ্যোগে পরিকল্পিতভাবে সেই ভাঙনের চেষ্টা যারা করছে, এটা এর থেকে লজ্জার বিষয় আজকের দিনে এসে ভাবা যায় না। সেটা কিন্তু বিজেপি করে চলেছে, যে বিভেদ তৈরি করো, ভাঙন করো এবং সম্প্রীতি নষ্ট হয়ে যাক, তাতে ভোট ব্যাংক বাড়বে। ওরাই জানে ওদের কি বাড়বে, ভগবান জানে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই ধর্ম নিরপেক্ষ চরিত্র এবং সব ধর্ম সম্প্রদায় তার নিজস্ব ধর্ম আচরণ করবে, সেই জায়গাটাই কিন্তু সরকার ঢুকতে পারে না একেবারে নিজস্ব ধর্মের ঠিক একদম গণ্ডির মধ্যে। কিন্তু বাইরে থেকে সরকার যেটা করতে পারে সেটা হচ্ছে সে নিরপেক্ষ থেকে যে পরিকাঠামো দরকার সেই পরিকাঠামোগুলো তৈরি করে সরকার। তো এখানে সরকার কি করছে, ভেতরে ঢুকে পড়ছে। আজকে ওয়াকফ বোর্ড, সে সম্পত্তি ওইখানে প্রয়োজনটা কি ছিল, কিসের প্রয়োজন, উনি কি চান, এই কেন্দ্রীয় সরকার কি চান? ওয়াকফ যে সম্পত্তিগুলো আছে, এই যে মোতোয়াল্লি যারা আছে তারা সেটা রক্ষণাবেক্ষণ করে, সেই সম্পত্তি থেকে যে আয় হয় সেই আয়টা দিয়ে জনকল্যাণ বা ইত্যাদি ইত্যাদি তারা করে। সেখানে সরকার ঢুকে একটা এমন আইন আনতে চলেছে যে ওই সম্পত্তিগুলো যাতে ওই ওয়াকফ বোর্ডের বাইরে বেরিয়ে এসে সরকারের হয়ে যেতে পারে। এই যে কাজটা কেন্দ্রীয় সরকার করছে, এরম অনেকগুলো আইন বা পদক্ষেপ সেন্ট্রাল নিয়েছে যেটা সরাসরি কোনো একটা ধর্মকে আঘাত করছে। আমরা কোনো ধর্মকেই এভাবে আঘাত করার ঘোর বিরোধী, কারণ যেহেতু আমরা ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে চাই। অ্যাবসলিউটলি রং ইন্টারপ্রিটেশন। তার আগে একটা কথা বলি, ডেফিনেটলি ওটা তারকেশ্বর ডেভেলপমেন্ট। প্লিজ আমরা মন্দির নেই, কখনো না। বোর্ডে কি প্রশ্ন করতে পারে? আমি তো প্রশ্নটা করছি না তো, এই প্রশ্ন তো আমি একবারও করিনি যে কেন একজন মুসলিম মন্ত্রীকে বসানো হলো। আমি তো করিনি প্রশ্নটা, সেইটুকু তো মেনে নিয়েছি আমরা। এখানে যদি এই কমিটিতে অমুসলিম থাকে কোথায় অসুবিধা আছে? আর একটা কথা মৌপিয়া, কেন আমরা বলছি না যে এইগুলো নিয়ে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত চূড়ান্ত? আমরা বলেছি কোর্টে যাওয়া যাবে। এটা আধুনিকতা নয় নাকি? আধুনিকতা ওই যত পারবো পিছিয়ে রাখবো। তৃণমূলের রাজনীতি আমরা করি না, আমরা দুধের গাইয়ের পলিটিক্স করি না। লাস্ট কথা মিস্টার মোল্লাকে বলে দিই, উনি বাবরি মসজিদের কথা তুললেন। 500 বছর ধরে আমরা রক্ত দিয়েছি বাবরি মসজিদের জন্য। জেনে রাখুন, মানুষের আবেগে আঘাত করবেন না, এটা অনুরোধ আপনার কাছে। প্লিজ আমি ইন্টারভেন করছি। আচ্ছা, আব্দুল রহমান মোল্লা সাহেব, বিমল শঙ্কর বাবু দুজনকে আমি বিরত করছি। আবেগে এক সেকেন্ড বিমল দা প্লিজ, আব্দুল রহমান মোল্লা সাহেব, না ফিরদৌস আমরা না এটা নিয়ে আমরা কোনো আলোচনা এই প্ল্যাটফর্মে এক সেকেন্ড ফিরদৌস আমি তুলিনি, সেটা উনি তুলেছেন। অলরেডি সেটেলড ইস্যু। আব্দুল রহমান মোল্লা সাহেব দুজনকে আমি রিকোয়েস্ট করব, আমি তুলিনি। এই বিষয়টাকে আমরা ওয়াকফ সংশোধনী বিল সম্পর্কেই আমরা রাখবো, রেস্ট্রিক্টেড রাখবো প্লিজ। এবং আমি বারবার বলছি যে আমরা এখানে এমন কোনো আলোচনা যেন না করি যেটা কোনোভাবে, যে দূরত্বের কথা শুভময়দা বলছিলেন, সেই দূরত্বের রাস্তাটাকে প্রশস্ত করে, একেবারেই না। শুভময়দা কিছু বলতে চাইছেন? শুভময়দা, দেখুন, মূল জায়গাটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বাস্তবটাকে অস্বীকার করার জন্যই এই সমস্যাগুলো হচ্ছে, এবং
যে বিভিন্ন মানে দূরবর্তী মতের মানুষজন ভারতবর্ষে আছেন, যে দ্বন্দ্বের সৃষ্টি হয়ে আছে, এই দ্বন্দ্ব মেটানোর জন্য একমাত্র পথ হচ্ছে বিজ্ঞানসম্মত আইনি পথ। সেইখানে রাজনৈতিক নেতারা যদি বিজ্ঞান শিক্ষায় সঠিকভাবে শিক্ষিত না হন, আইনি বিষয়ে সঠিকভাবে শিক্ষিত না হন, তারা যদি বোতল টোতল ভেঙে ফেলেন মিটিং এ গিয়ে, অথবা এমন কোনো বক্তব্য এর মধ্যে রাখেন যেটা কোনটা মানুষকে অবিজ্ঞান আঘাত যেটা করে, বিমলদা এক এক করে, সেক্ষেত্রে এর মধ্যে অবিজ্ঞান এই কোনটা সমস্যা আছে আমি তো বিমলদা জানতে এক এক চাইছি। করে, please এক সমাধান এক হবে। করে। ইট ইজ ভেরি ভেরি সায়েন্টিফিক। এক এক করে। এর মধ্যে আমি কোথায় উত্তর দিই। সায়েন্টিফিক কি আছে? এক এক করে। না, আমি সবটা সায়েন্টিফিক দেখছি না, আমার মনে হয় আরো সায়েন্টিফিক এর মধ্যে করা যেতে কোনটা পারতো। আনসাইন্টিফিক? প্লিজ স্পেসিফাই, প্লিজ স্পেসিফাই। যেমন আমি জানতে যেমন চাইছি তো। ওই যেমন এইখানেই এমন অনেক মানুষজন আমাদের ব্যবস্থার মধ্যে আছেন, যারা কেন্দ্রীয় সরকারে আছেন, যারা একেবারে বিজ্ঞানকে অস্বীকার করেন, ফিজিক্স পাস সেটা করার অন্য পরে। প্রশ্ন। আমরা খুব খারাপ লোক। এই আইনের মধ্যে কোথায় আনসাইন্টিফিক আছে আপনি আমাকে না, বলে দিন। যেটা- খালি উল্টো পাল্টা যেটা- বললে আমি যেটা শুনবো না, বিমলদা- কারণ আমি তো শুনছি যেটা- একজন অধ্যাপকের কাছ থেকে এই কথাটা। তার কাছ থেকে মিনিমাম যে- একটা লজিক আশা করি আমি। আপনি বলে দিন এর যেটা- মধ্যে কোথায় বলছেন, unscientific আমি আছে? বলি, বলুন। আমি বলি। এক সেকেন্ড আসবো ফিরদৌস। না দেখুন, আমি প্রথমেই বলি, খুব সংক্ষেপে। বিমলদা বলার সময় বলছিলেন যে আচ্ছা ট্রাইব্যুনালের জায়গায় কোর্ট করলে কেমন হয়, মানে কোর্টের অধিকার দিয়েছে এই আইন, হ্যাঁ, তাই তো? definitely। তাই বলেছেন হ্যাঁ, তো, হ্যাঁ? দিয়েছে তো। আচ্ছা এই আপনি ধরুন এই কোন ধরুন রাজ্য সরকারি কর্মচারীরা সমস্যায় পড়লে কোথায় যান? কোর্টে যাই তো। কোন কোর্টে যান? কোন কোর্টে যান? হাইকোর্টে, আমরা হাইকোর্টে যাই। আপনি এডেড কোম্পানি রাজ্য সরকারি কর্মচারী জিজ্ঞাসা করছি তারপরে কোথায়? ট্রাইব্যুনালে যায়। হ্যাঁ, তাহলে তারপরে আর কোর্টে যায় না। আচ্ছা সেন্ট্রাল না, গভর্নমেন্টের তারপরে কি কোর্টে যায় না? এক্স্যাক্টলি, ট্রাইব্যুনালের পর- তারপরে কোর্টে এখন এই বর্তমান আইনেও যায়, বর্তমান আইনেও না, যায়। না, নরেন্দ্র মোদী না তারপরে না আপনি আমরা জানেন না, কোর্টে যাওয়া যায় আপনি না। ইয়েস কে আপনি জানেন না, sorry, আমি ফিরদৌস ভুল শামীম বলছি। ব্যাখ্যা। তাহলে ভুল এটাই হচ্ছে ব্যাখ্যা। এটাই হচ্ছে হয় না। অবৈজ্ঞানিক এবং একদম আইন ভুল, সম্পর্কে ভুল। না জানা ভুল, বিজেপি। ভুল। আচ্ছা, আমি দুজনের এটাই বিরোধ হচ্ছে করছি আইন কেন? সম্পর্কে না তাহলে জানা। আপত্তি হচ্ছে কেন? বর্তমান তাহলে আইনে আপত্তি হচ্ছে না, কেন? অবশ্যই আপত্তির জায়গা কোনটা সেটা বুঝে নিন। আপত্তির জায়গাটা হচ্ছে নাম্বার 1, যে এই যে ওয়াকআপ কনসেপ্টটা সংক্ষেপে, হচ্ছে ফিরদৌস ইসলামিক সংক্ষেপে। কনসেপ্ট। সম্পদ চুরি হয়ে যাচ্ছে মানে বোর্ডে দুজন অমুসলিম ঢুকিয়ে দিলেই সম্পদ চুরি বন্ধ হয়ে যাবে। ওই যে বললাম বিজয় মালিয়া, মেহুল চোকসি দুজনকে। সেছাড়া কিন্তু ভারতে আর নাই। এবার বলি যে সম্পদ থাকলেই চুরি হবে। সে মন্দিরের 300 কিলো সোনাও যেমন চুরি হয়, সেরকম ওয়াকআপ বোর্ডের সম্পদ থাকলেই চুরি হবে। সম্পদ চুরি আটকানোর জন্য একটা রাষ্ট্রীয় কনসেপ্ট কে ধর্মীয় কনসেপ্টের সঙ্গে মিলিয়ে দিতে হবে। এটা কখনো বিজ্ঞান ভিত্তিক চিন্তা হতে পারে না। ধর্মকে দ্বিতীয় নিয়ন্ত্রণ হচ্ছে করবেই যে আজকে প্রয়োজনে। ধরেন একটা এক স্ট্রাকচার সেকেন্ড, আছে, এটাই তো নিয়ম। এবার একটু বলতে দিন। আজকে একটা স্ট্রাকচার আছে 400 বছরের পুরাতন, কোনটা 500 বছরের পুরাতন, একটা 400 বছরের পুরাতন আমাদের মসজিদ সময় আছে, একদম 500 শেষ। বছরের পুরাতন একটা মন্দির আছে। সময় আপনি বলছেন তার একদম কাগজ শেষ। নেই, তাই সেটা বাংলা রাষ্ট্রের হয়ে যাবে, বলছে, সেটা এখানেই কোনো শেষ। বোঝাই যাচ্ছে যে এই সংশোধনী বিল নিয়ে বিরোধীরা তারা ক্রমশ সুর চড়াচ্ছেন। এই অবস্থায় কি হয়, কেন্দ্রের ভূমিকা, কেন্দ্রের অবস্থান, সেদিকে আমাদের নজর থাকবে, কিভাবে তারা এটাকে হ্যান্ডেল করেন। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।